সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। সার্জারি কিংবা শল্য চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে অস্ত্রোপচারের বিষয়টি মাথায় এলে আমাদের মনের ভিতরে যে একটি শঙ্কা কিংবা দ্বন্দ্ব কাজ করে, সেটি হলো অপারেশন পরবর্তী সময়ে ব্যথার প্রভাব কিংবা প্রকট সেটা কতটা তীব্র হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিকতায় সার্জারি পরবর্তী যে ব্যথার ম্যানেজমেন্ট সেটিতে এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। আমরা চাইলে খুব অল্প পরিসরে কিংবা সীমিত সময়ের মাঝে এই ব্যথাটিকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে সেটি কিভাবে এবং এই পদ্ধতিগুলোই বা কী, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আহসানুল বারী রাহাত, যিনি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা। একটু জানতে চাই যে অপারেশন পরবর্তী সময়ে এই যে ব্যথা, যেটি নিয়ে আমাদের মাঝে অনেক ভয় কাজ করে, আসলে ব্যথাটি কী কারণে হয়ে থাকে এবং ব্যথা হওয়াটা কতটুকু স্বাভাবিক? যেটা হয় যে পোস্ট অপারেটিভ বা অপারেশনের পরবর্তী সাধারণত ব্যথার কথাটা প্রত্যেক রোগী জিজ্ঞেস করে। অপারেশনের আগে আসলে রোগীদের প্রথম জিজ্ঞাসাই থাকে অপারেশনের সময় ব্যথা পাবে কিনা, অপারেশন পরে ব্যথা হবে কিনা। আসলে দেখা যায় যে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে একটা অপারেশন করার পর সেখানে বিভিন্ন টিস্যু ইনজুরি হয় বা ট্রমা হয়। সেক্ষেত্রে যে শরীরে যেখানে আমরা অপারেশন করি বা অস্ত্রোপচার করা হয়, তখন সেই জায়গায় যে টিস্যু থাকে, অর্গান থাকে, সেই জায়গাগুলিতে কিন্তু একটা পরিবর্তন হয়। সেখানে থেকে ব্যথার একটা সূত্রপাত হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে যে নিউরোভাস্কুলার পেন, যেখানে আমরা কাজ করি সেখানে প্রচুর নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে। এই নার্ভগুলি সাধারণত ইনজুরি হয় অপারেশনের সময়। অনেকের ক্ষেত্রে খুব কম, অনেকের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। তখন পরবর্তীতে দেখা যায় যে এই জায়গাগুলি থেকে ব্যথাটা তৈরি হয়ে যায়। আরেকটা হচ্ছে অপারেশনের সময় আমরা সাধারণত যেখানে অপারেশন করতে চাই, যেমন অ্যাপেন্ডিক্স অথবা গলব্লাডার যখন অপারেশন করা হয়, বিশেষ করে ওপেন সার্জারির ক্ষেত্রে সেখানে পৌঁছানোর জন্য আমাদেরকে বিভিন্ন রিট্রাক্টর বা বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে টেনে রাখতে হয় মাংসপেশিগুলোকে। পরবর্তীতে এই মাংসপেশিগুলিতে কিন্তু ব্যথা থেকে যায়। আসলে বিভিন্ন জিনিস রয়েছে, যেমন মহিলাদের ক্ষেত্রে, যারা বয়স কম, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যারা ওবিজ, যাদের ওজনের পরিমাণটা বেশি, অথবা যারা স্মোকিং করে নিয়মিত, যাদের এনজাইটি রয়েছে, এই রোগীগুলির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পোস্ট অপারেটিভ পেইনটা অন্যান্য রোগীদের চেয়ে তুলনামূলকভাবে বেশি। আচ্ছা। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আসলে আমরা আগে থেকে একটু সাইকোলজিক্যালি তাদেরকে বুঝিয়ে দিই যে কাউন্সেলিংটা জরুরি হয়ে যায়। একটা বিষয় চলে আসে স্যার, যে অপারেশন পরবর্তী সময় কত দিন পর্যন্ত ব্যথা থাকবে? রোগী তো খুব সাধারণ একটা কোয়ারিজ। আমি একটু জানতে চাই যে এটা কি রোগীর আসলে পেইন টলারেটিং যে পাওয়ার, যে আমি কতটুকু পেইনটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, এটার উপর ডিপেন্ড করে নাকি সবার ক্ষেত্রে একই রকম? আসলে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে প্রতিটা মানুষের ক্ষেত্রেই আপনার পেইন টলারেন্স ইন্ডিভিজুয়াল উপর নির্ভর করে। হয়তো একটা পেশেন্ট দেখা যায় যে অপারেশনের পরের দিনই কিন্তু সে উঠে বসছে, হাঁটাচলা করছে, সে স্বাভাবিকভাবে বাসায়ও চলে যাচ্ছে। একই অপারেশন যখন আরেকটা পেশেন্টের ক্ষেত্রে আমরা করে থাকি, উনি দেখা যায় যে সপ্তাহখানেক হয়ে যাওয়ার পরও ব্যথার কমপ্লেনটা করতেই থাকেন। সাধারণত দেখা যায় প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত যে কোনো অপারেশনের পর ব্যথাটা থাকে। আচ্ছা। তারপরে এই তীব্রতাটা কমতে থাকে। এই তীব্রতা যখন কমতে থাকে, তখন কিন্তু পরবর্তী 5 থেকে 10 দিনের মধ্যে সে মোটামুটি ব্যথার পরিমাণ অনেকটাই কমে যায় এবং প্রয়োজনও হয় না যে ব্যথার ওষুধ খুব বেশি খাওয়ার। অপারেশন পরবর্তী সময় আপনারা যখন পেইন কিলার দিয়ে থাকেন, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে এই পেইন কিলার খেলে পরবর্তীতে কিডনিতে কোনো জটিলতা হবে কিনা। আবার অনেকে তো কিডনি রোগীও থাকে, কিডনি রোগী, একটু হাই রিস্ক পেশেন্ট, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগে আক্রান্ত রোগী, তাদের ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্ট কিংবা এই পেইন কিলার যে আপনারা সাজেস্ট করে থাকেন, এটা কি ভিন্ন হয়ে থাকে কিনা এবং কতটুকু সংযত থাকা প্রয়োজন? যেটা হচ্ছে প্রথমে বলে দিলাম যে ইন্ডিভিজুয়াল পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সাধারণত যেই রোগীদের কোনো রকম কিডনির সমস্যা নেই বা লিভারের কোনো অসুবিধা নেই বা গ্যাস্ট্রিকের সমস্যা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা গদবাঁধা নিয়মে যেই ওষুধগুলি দিয়ে থাকি তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যথার পরিমাণ কমানোর জন্য এমন কিছু ওষুধ ব্যবহার করি যাতে তার কিডনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। একই রকমভাবে যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা প্যারাসিটামল বা এই ধরনের ওষুধগুলি কিন্তু পরিহার করি যাতে তাদের লিভারে কোনো জটিলতা তৈরি না হয়।
যাদের পেপটিক আলসার ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে ডাইক্লোফেনাক বা যেই ব্যথার ওষুধগুলো তার গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়িয়ে দিবে সেই পেশেন্টগুলির ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলি ব্যবহার করি না। তো প্রতিটা রোগীর ক্ষেত্রে আসলে ওষুধ নির্বাচন সাধারণত সার্জন যিনি থাকেন বা ডাক্তার যিনি চিকিৎসক হিসেবে আছেন তার জন্য তারা কিন্তু নির্দিষ্টভাবে ঠিক করে দেন। একদমই। এক্ষেত্রে অবশ্যই সচেতনভাবে পেন কিলারটা দেওয়াটা খুবই অত্যাবশ্যকীয়, যে কি কি ধরনের ডিজিজ ক্যারি করছে। স্যার, একটি প্রশ্ন চলেই আসে যে একজন ব্যক্তি খুব একটা বড় সার্জারি করলো, ক্যান্সারের অপারেশন বা পেটের বড় কোনো টিউমার, ক্যান্সার, এই ধরনের জটিলতাগুলো, আবার ছোট্ট একটা অপারেশন যেমন সিস্ট, লাইপোমা, এই ধরনের বড় অপারেশন মানে মেজর সার্জারি এবং মাইনর সার্জারি, দুটোর মধ্যে কি আসলে পেইনের কোনো ভ্যারিয়েশন আছে কিনা? অবশ্যই আছে। সাধারণত ছোট অপারেশন যেটা আপনি বললেন যে সিস্ট, লাইপোমা, এই ধরনের অপারেশনগুলিকে আমরা মাইনর সার্জারি বলে থাকি। সাধারণত এই ধরনের অপারেশন করার পর প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু রোগী একদম ব্যথামুক্ত হয়ে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ব্যথার সমস্যার কথা তারা বলে না। কিন্তু যেই রোগীগুলি সাধারণত মেজর সার্জারি, সেটা হতে পারে যে ওপেন সার্জারি যেগুলো আমরা বলি, টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যথার পরিমাণটা অনেক দিন পর্যন্ত থাকে। একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করার পরে সেটা কিন্তু 6 সপ্তাহ থেকে শুরু করে 1 বছর পর্যন্ত থাকে। সুতরাং মেজর সার্জারি মানেই হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে আমাদের কাজের পরিমাণও বেশি ছিল, সময়ও বেশি লেগেছে, আমাদের টিস্যু ইনজুরিও বেশি হয়েছে, রিট্রাকশনও বেশি হয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথার পরিমাণটা অন্যান্য রোগীর চেয়ে বেশি থাকবে। একদমই। কিন্তু অপারেশন পরবর্তী সময়ে পেন কিলার তো খেলোই, পেন কিলারের পাশাপাশি ইমোবিলাইজেশন বা নিয়মিত হাঁটাচলা করা, আমরা অনেকেই ভাবি যে তীব্র ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, রেস্ট নেই, মানে আসলে হাঁটাচলা করাটা তার ওই কাটা ঘাটা শুকানোর জন্য কতটুকু কার্যকর? আসলে আমরা অপারেশনের আগে তো একটা কাউন্সেলিং করে থাকি পেশেন্টকে, যে সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারি যখন আমরা করি তখন কিন্তু আমরা প্রথমেই বলে নিই যে আপনার আজকে অপারেশন হবে, যদি আর্লি মর্নিংসে শুরু করি তাহলে হয়তো বিকালে ছুটি হয়ে যায় অথবা তার পরের দিনে ছুটি হয়ে যায়। এটা যখন বলা হয় তখন পেশেন্ট কিন্তু জিজ্ঞেস করে যে আমি কি হেঁটে বাড়ি যেতে পারবো? আসলে হচ্ছে যে একটা রোগীর অপারেশনের পর যত দ্রুত সে নিজে থেকে উঠে বসবে, একটু হাঁটাচলা করবে, তত কিন্তু তার যেই রোগটা হয়েছিল অপারেশনটা করার পরে সেটা যেই ক্ষতটা তৈরি হয়েছে ওটা শুকানোতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা। একই সাথে আমরা সাধারণত বলে থাকি যে অপারেশন করার পরে শ্বাস প্রশ্বাসটা খুব জরুরি। যারা দেখা যায় যে ব্যথার কারণে শ্বাস নিচ্ছে না তাদের কিন্তু দেখা যায় যে 2-1 দিনের মধ্যে নিউমোনিয়া ডেভেলপ করে, আচ্ছা, তাদের কাশি তৈরি হয়। এটা কিন্তু খুবই খারাপ, কারণ হচ্ছে যে এটাতে পোস্ট অপারেটিভ পেইনটা বেড়ে যায়। যখনই আমরা জোরে কাশি দিচ্ছি বা হাঁচি দিচ্ছি বা অ্যাবডোমিনাল যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাচ্ছে তখন কিন্তু অপারেশনের জায়গাটাই সেই প্রেশারটা পড়বে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এটাও তার সমস্যা তৈরি করবে। আরেকটা জিনিস হচ্ছে যে সাধারণত আমরা বলে থাকি যে যদি একটু তাড়াতাড়ি হাঁটাচলা শুরু করে, ডিপ ভেন থ্রোম্বোসিস বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের রক্তনালীগুলিতে রক্ত জমাট বেঁধে যায়। অপারেশনের সময় কিন্তু একটা বড় সময় থাকে, আমরা সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করছি, সেটা হয়তো ঘন্টাখানেক থেকে 3-4 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এই সময় কিন্তু রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে না, বিভিন্ন ওষুধের মাধ্যমে সেটা মেনটেন করা হয়। পরবর্তীতে যদি দেখা যায় যে সে টানা 24 ঘন্টার বেশি সে শুয়ে আছে, নড়াচড়া করছে না, তাহলে কিন্তু রক্তনালীতে রক্তগুলি জমাট বেঁধে যায় এবং সেখান থেকে এই সমস্যাগুলি তৈরি হয়। সুতরাং অপারেশন করার পর যত দ্রুত পেশেন্টকে আমরা মোবিলাইজেশন করতে পারি, তার রেসপিরেটরি থেরাপি যেগুলো আছে সেগুলো যদি দিতে পারি, যে চেস্ট ফিজিওথেরাপি আমরা বলে থাকি, একই সাথে তার অন্যান্য যে সমস্যাগুলি, অনেক সময় দেখা যায় যে আমরা যদি তার পেইনটা ঠিকমতো করার পরও যদি কমাতে না পারি তাহলে কিন্তু যদি তার হাইপারটেনশন থাকে সেটা কিন্তু বেড়ে যাবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তার ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে এবং ক্ষত থেকে শুকাতেও সমস্যা হবে এবং পরবর্তীতে রক্তক্ষরণও হতে পারে। তারা এই জিনিসগুলো মাথায় রেখে আসলে চিকিৎসার ক্ষেত্রে আসতে হবে। একদমই। এবং চিকিৎসার ক্ষেত্রে কিংবা চিকিৎসা পরবর্তী সময়ে এই যে পেইন ম্যানেজমেন্টের বিষয়টি রয়েছে, এখন তো অত্যাধুনিক অনেক প্রযুক্তি এসেছে বা চিকিৎসা ব্যবস্থা এসেছে, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে স্যার আলোচনা করব। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার
অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আহসানুল বারী রাহাত। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে আসলে ব্যবস্থাপনাটা মানে কোন কোন ক্ষেত্র বিশেষে কিভাবে হয়ে থাকে। আমরা যখন অপারেশন করছি, অপারেশন পরবর্তী সময় অনেকের প্রশ্ন থাকে যে এটা তো মিনিমাম ইনভেসিভ সার্জারি, ল্যাপারোস্কোপি, ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে অপারেশন করছি এবং একদিনের মাঝে সন্ধ্যায় আমরা হেঁটে বাড়ি ফিরতে পারবো, এমন একটা তথ্য আপনারা দিয়ে থাকেন। স্যার, এক্ষেত্রে কি ব্যথাটা অন্যান্য কেটে অপারেশন করার চাইতে কিছুটা কম কিনা? সাধারণত মিনিমাল ইনভেসিভ সার্জারি কনসেপ্টে এসেছে যে পেশেন্ট যত তাড়াতাড়ি পোস্ট অপারেটিভ পেইন মুক্ত হবে এবং তার মোবিলাইজেশন যত দ্রুত হবে সেই জিনিসগুলো যাতে হয়, সেই জন্যই কিন্তু এখন মিনিমাল ইনভেসিভ সার্জারি পুরো পৃথিবীতে খুব বেশি সমাদৃত। অ্যাপেন্ডিক্স বলেন, গল ব্লাডার বলেন, হার্নিয়া বা এখন কোলোরেক্টাল সার্জারি যেগুলো আছে, ক্যান্সারের সার্জারি, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপিক্যালি করে থাকছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের অপারেশনের পরে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমরা ড্রাগ দিই যেটা পেন কিলার হিসেবে কাজ করবে এবং এই পেন কিলারটা সে যাতে সহজে বাসায় গিয়ে নিতে পারে সেই ব্যবস্থাটা থাকে। সেই সব ক্ষেত্রে সাধারণত আমরা মুখে ওষুধ দেওয়ার পাশাপাশি প্রয়োজন মতো সাপোজিটরি আকারেও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। বিশেষ করে ডাইক্লোফেনাক, যেমন সাপোজিটরি ভলটারিন নামে প্রচুর পাওয়া যায় বাজারে আমাদের, এবং এটা কিন্তু একটা ট্রাস্টেড ড্রাগ। সুতরাং এই ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করি যাতে পেশেন্ট পোস্ট অপারেটিভ পেইনটা টলারেবল অবস্থায় থাকে, বাসায় যাওয়ার পরও যাতে তার কোনো অসুবিধা না হয়। স্যার, প্রত্যেকটা অপারেশনে তো একটা নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমরা যে অপারেশনগুলো করছি তাতে করে দেখা যায় একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছে রোগীরা, কিন্তু অপারেশন পরবর্তী সময় এমন কি কোনো উপসর্গ উপস্থিত থাকতে পারে ব্যথার কারণে, যন্ত্রণার কারণে, যেটার কারণে ইমার্জেন্সি তাকে অবশ্যই চিকিৎসকের কাছে আসা প্রয়োজন, যেটা আসলে তার পরবর্তী জটিলতার বহিঃপ্রকাশ হতে পারে? এরকম আসলে হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। তারপর যে আমরা সব রোগীকে এরকমভাবে অপারেশন করে ছেড়ে দিচ্ছি তা না। অপারেশনের আগে থেকেই আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টটাকে আমরা ডে কেস সার্জারি হিসেবে নির্বাচন করে অপারেশন করব আর কোন পেশেন্টটাকে আমরা হয়তো 1-2 দিন বেশি রেখে তারপর ছুটি দেব। সাধারণত দেখা যায় যে ইয়াং পেশেন্ট যারা তাদের পেইন টলারেন্স ক্ষমতাটা বেশি এবং যাদের ক্লিন কাট সার্জারি হয়েছে, খুব বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, সেই রোগীগুলিকে কিন্তু আমরা যে ছুটির জন্য ব্যবস্থা করে দিই এবং তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু গাইডলাইন আমরা দিয়ে দিই যে তারা বাসায় যাওয়ার পরে সাধারণত প্রথম 3 দিন কিন্তু তাদেরকে একদম স্বাভাবিক জীবনযাপন যেটা সেটা করতে পারবে না, তারা কিছুটা রেস্টে থাকবে এবং মিনিমাম যতটুকু তাদের কাজ করা দরকার ততটুকু করবে এবং তাদেরকে বলা হয় যে এই সময় তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠানামা করাটা এবং কাশি বা এরকম কোনো অসুবিধা হলে দ্রুত যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং যদি তাদের দেখা যায় যে ব্যথার পরিমাণটা বেড়ে যায়, আমরা যে ওষুধগুলি দিয়েছি তারপরেও যদি ব্যথার কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলে দেওয়া হয় যাতে তার সেই রকম কোনো কমপ্লিকেশন পরবর্তীতে তৈরি না হয়। একদমই, কিন্তু প্রত্যেকটা অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেটি দিয়ে আমরা শুরু করলাম বিরতির পরে। স্যার, আসলে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভেবে অনেকে অপারেশন করাতে চায় না, আবার অনেকেই নানা জটিলতায় ভোগ করে যার আসলে পার্শ্ব প্রতিক্রিয়া হবারই কথা নয়। আসলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী একটু জানবো। যে ইনফেকশন অনেকের দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন কন্টিনিউ করতে থাকে প্রায় 1 মাস ব্যাপী, সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা কীরকম এবং তখন কি আসলে হাসপাতালে ভর্তি থাকার কোনো বিষয় রয়েছে কিনা? এটা আসলে দেখা যায় যে এক একটা অপারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি ইনফেকশন রেটও এক এক রকম। সাধারণত দেখে থাকবেন যে সিজারিয়ান সেকশনের পরে কিন্তু ইনফেকশন রেটটা তুলনামূলকভাবে বেশি আমাদের দেশে অন্যান্য অপারেশনের পরবর্তী। আবার দেখা যায় যে যাদের বার্স্ট অ্যাপেন্ডিক্স হয়েছে বা যাদের দেখা গিয়েছে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছিল, পারফোরেশন হয়ে গিয়েছে, ইনফেক্টিভ কন্ডিশনটা আগে থেকেই ছিল, অপারেশনের পরে তাদের ক্ষতটা শুকাতে সময় নিচ্ছে এবং সেখানে ইনফেকশন হচ্ছে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই চেষ্টা করি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার এবং একই সাথে এই পেশেন্টগুলোর যাতে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা প্রপারলি হয়। কারণ যদি পেশেন্ট চেস্ট ইনফেকশন ডেভেলপ করবে, যদি পেশেন্ট ঠিকমতো মোবিলাইজড না হয় এবং সেটা থেকে কিন্তু ইন্ট্রাঅ্যাবডোমিনাল এই যে প্রেশারটা বেড়ে যাচ্ছে, তার ব্লিডিং টেন্ডেন্সি বাড়ছে, তার ক্ষত শুকাতে সময় নিচ্ছে, এই অসুবিধাগুলো কিন্তু একটার পর একটা হতে থাকে। সুতরাং প্রথম থেকে পেইন ম্যানেজমেন্টটা খুবই জরুরি। একই সাথে ইনফেকশন যে সম্ভাবনাগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেয়া, তাদের সার্জারির পর তাদেরকে কিছু নির্দিষ্ট নিয়ম, যেমন হচ্ছে অপারেশনের জায়গাটা শুকনো রাখতে হবে এবং কোনোভাবে ভিজানো যাবে না এবং তাদের যদি কোনো কারণে টেম্পারেচার চলে আসে ভর্তি থাকা অবস্থায় সেটা তো আমরা ওষুধের মাধ্যমেই সবসময় দেখছি, চিকিৎসা দিয়ে দিচ্ছি, কিন্তু বাসায় যাওয়ার পরও যদি হয়
তাহলে যাতে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে। একদম আলোচনা শেষ প্রান্তে একটি বিষয় জানা রয়েছে যে আমাদের রোগীরা যারা একটু ভয় কিংবা দ্বন্দ্ব নিয়ে চলাফেরা করছে, অপারেশন করতে চায় না কিংবা দীর্ঘ সময় ক্ষেপণ করছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আমরা আসলে চিকিৎসা বিজ্ঞানে কতটুকু অগ্রগতি করতে পেরেছি বা আপনাদের হাত ধরে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি যাতে করে রোগীরা নির্দ্বিধায় অপারেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? এখন আসলে বিশ্বের সব জায়গায় দেখা যায় যে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট খুব বেশি কিন্তু তারা এটাকে আলোকপাত করছে এবং এটার উপর জোরও দিচ্ছে। কারণ একটা সার্জারির শুরুই হচ্ছে যখন পেশেন্ট প্রি অপারেটিভলি অপারেশনের আগে তার রোগ নিয়ে আমাদের কাছে সার্জনদের কাছে আসে, তখন কিন্তু তারা জানতে পারে যে তার এই রোগের জন্য অপারেশন করতে হবে এবং তখন কাউন্সেলিংটা খুব বেশি জরুরি। কারণ আসলে অপারেশন করতে হবে এটা একটা বড় ভয় রোগীদের ক্ষেত্রে। তাদের প্রথম কথাই হচ্ছে যে অপারেশন না করলে কি হয় না, অন্য কোনো ব্যবস্থা নেই। তো সুতরাং সেই সব ক্ষেত্রে রোগীকে আশ্বস্ত করা এবং তাদের যে এনজাইটি তৈরি হয় সেটা দূর করা, অপারেশনের অন্তত 3 দিন আগে থেকে যাতে তার প্রপারলি স্লিপ বা ঘুমানোর ব্যবস্থাটা করা, প্রয়োজনে ঘুমের ওষুধ দিয়ে সেটা ব্যবস্থা করে নিতে হবে। একই সাথে যাদের ডায়াবেটিস বা প্রেশারের সমস্যা আছে তাদের সেই জিনিসগুলো নিয়ন্ত্রণে আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। একই সাথে রোগীকেও বোঝাতে হবে যে আপনার এই অপারেশনটা কিন্তু যেরকমভাবে আপনি চিন্তা করছেন তার চেয়ে অনেক সহজ। জটিল অপারেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেক সময় রোগীর সাথে শেয়ার করি অথবা তাদের পার্টি অথবা গার্জিয়ান যারা আছে তাদের সাথেও শেয়ার করি। যাতে এবং একটি বিষয়ের ক্ষেত্রে বারবার আমরা বলতে চাই যে অপারেশন পরবর্তী যে ব্যথা ম্যানেজমেন্টের জন্য সর্বাধুনিক ওষুধ চলে এসেছে এবং চিকিৎসা পদ্ধতিও এসেছে। তাই অবশ্যই চিকিৎসকরা কিংবা চিকিৎসকের প্রতি প্রত্যেকটি রোগী যদি আস্থা রাখতে পারে, এই জায়গাটিতে সময় ক্ষেপণ না করে অপারেশন করে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে অনায়াসে, এবং আপনারা সেটি করছেন এবং সেটিকে বাংলাদেশকে বিশ্বমানের দরবারে পৌঁছে দিচ্ছেন। এ কারণে আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে অবশ্যই শল্য চিকিৎসা কিংবা সার্জারি কিংবা অস্ত্রোপচার জনিত যে কোনো ধরনের জটিলতা হলে সময় ক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখুন। কারণ এখন অপারেশন পরবর্তী সময়ে যে কেউ চাইলে খুব দ্রুত সময়ের মাঝে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে যেতে পারে। তাই আস্থা রাখুন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।